হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে মাত্র 1 পয়েন্ট নিয়ে এলো অস্কার বাহিনী, যেখানে পুরো 3 পয়েন্টের জন্য আজকে ইস্টবেঙ্গল লড়াই করবে আমরা ভেবেছিলাম। আর প্রথমবারের জন্য ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল বলতে হয় যে জয়ের হ্যাটট্রিক করা। হ্যাটট্রিক হয়তো আজকে করতেও পারতো, কিন্তু আজকে ইস্টবেঙ্গল কি সত্যি ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স করেছে? অস্কার ব্রুজন দায়িত্ব নেবার পর আমার মনে হয় যে এই ম্যাচটা এমন একটা ম্যাচ গেল সেখানে ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স আজকে করতে পারেনি, এটা মেনে নিতে হবে। প্রথমে যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, নো ডাউট যেরকম আমরা লাইন আপ নিয়ে আলোচনা করেছিলাম সকালের ভিডিওতে, একই লাইন আপ হয়েছিল। সেখানে আপফ্রন্টে ক্লেটন এবং ডিয়ামান্টাকসকে রেখে মাঝ মাঠে যেরকম সৌভিকের সঙ্গে জিকসান শুরু করবে সেটাই বলেছিলাম, আর উইঙ্গার হিসাবে একদিকে ভিষ্ণু, অপরদিকে নন্দকে শুরু করানো হবে। আর ডিফেন্স লাইনে আনোয়ার, হিজাজি, লাল এবং প্রভাত তারাই শুরু করবে, সেইভাবেই কিন্তু লাইন আপ নেমেছিল। নো ডাউট কোনো রকম অসুবিধা নেই, এই লাইন আপটাই ইস্টবেঙ্গলের জন্য বেস্ট লাইন আপ। এবার নন্দ বহু দিন ধরে গোল পায়নি, গোল করতে ভুলে গেছে, কিছু ক্ষেত্রে কিছু চান্স ক্রিয়েট ভালো করে, কিন্তু বেশিরভাগ সময়ই নন্দর যেটা কাজ হচ্ছে বল আমি হোল্ড করে রেখে দেবো, বল সহজে ছাড়বো না, আর এমন ক্ষেত্রে বল লুজ করব যেখান থেকে কিন্তু সহজেই অ্যাটাক তৈরি হয়, সেই জায়গাগুলো থেকে কিন্তু নন্দর আজকেও ওই একই রকমের বেশ কিছু জায়গায় ভুল দেখলাম। দুটো ক্ষেত্রে আনোয়ার লং বল খেললো, লং বল খেলতে গিয়ে ওখানে কিন্তু নন্দ বল ধরতেই পারলো না, আর একটা বল তো ফ্লাইট মিস করে গেল, সেটা অটোমেটিক বেরিয়ে গেল। বেশ কয়েকটা ক্ষেত্রে নন্দর ভুল। তারপর আমি যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস। মানে একজন বিদেশি প্লেয়ার বলেই তাকে প্রত্যেক ম্যাচে সুযোগ দিতে হবে, আর একজন ইন্ডিয়ান প্লেয়ার বলে তাকে বেঞ্চে রাখতে হবে, এটার কোনো যুক্তি আছে বলে তো মনে হয় না। আগে আমরা দেখতাম সিবেরিওটোরও খেলার থেকে বেশি প্লে অ্যাক্টিং করতো, ডিমিট্রিয়সেরও একই ব্যাপার, খেলছে যা তার থেকে ভাই প্লে অ্যাক্টিংটাই বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ডিমিকে বুঝতে হবে, দলের জন্য গোল করতে হবে। হ্যাঁ, যারা স্ট্রাইকার প্লেয়ার তাদের উপর চ্যালেঞ্জ হয়, আজকে বেশ কয়েকটা ক্ষেত্রে যেরকমভাবে চ্যালেঞ্জ করেছে অ্যালেক্সাজি, একদম ক্লিন চ্যালেঞ্জ কিন্তু ছিল, কিন্তু বারবারই সেই রিয়্যাক্ট করতেই ব্যস্ত হয়ে যাচ্ছিল ডিমি, বারবার কিন্তু সহজ বল লুজ করছিল। দু একটা ক্ষেত্রে ভিষ্ণুর সঙ্গে বোঝা পড়ার খুবই ভুলভাল, আর আজকে ভিষ্ণু প্রত্যেক দিন তো সব প্লেয়ারের সমান যায় না, আজকে ভিষ্ণু অফ কালার পরিষ্কার। তাকে দেখে ফার্স্ট হাফেই মনে হচ্ছিল যখন ক্রসগুলো করছে এত দূরে ক্রস করছে, মানে কোনো প্লেয়ার সেই জায়গাতেই নেই। বল যেখানে ফার্স্ট টাচ ভিষ্ণুর আউটস্ট্যান্ডিং, সেখানে ভিষ্ণুর ফার্স্ট টাচেও গোলমাল, অনেকটা নিচে থেকে নেমে খেলতে হচ্ছিল ভিষ্ণুকে, অনেকটা পরিমাণে ভিষ্ণুর উপর আজকে চাপ ছিল, সেক্ষেত্রে ভিষ্ণুর কাছ থেকে আমরা সেই রকম পারফরমেন্স দেখতে পাইনি। আর ভিষ্ণুর পরিবর্তক প্লেয়ার হিসাবে মহেশ নেমেছিল, মহেশ নেমে কিছুটা গতি এনেছিল, কিন্তু তাও ওই আজকে একদম সাদামাটা খেলা কিন্তু আমরা ইস্টবেঙ্গলের কাছ থেকে দেখতে পেয়েছি। প্রথম দিকে কিন্তু একটা ভালো অ্যাটাক তৈরি হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আনোয়ার বল দিয়েছিল সামনের দিকে জিকসানকে, জিকসান থেকে কিন্তু নন্দ থেকে হয়ে আবার জিকসান হয়ে কিন্তু একটা ভালো অ্যাটাক তৈরি হচ্ছিল, কিন্তু সেখানেও কিছু হয়নি। আর আজকে আমি বলবো জিকসান কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটা বেটার লেগেছে। জিকসান প্রথম থেকে তার নড়াচড়া সব থেকে ভালো লাগছিল, যেভাবে বল হোল্ড করছিল, 1:1 চ্যালেঞ্জ করছিল, বল সামনের দিকে তো বাড়াচ্ছিল, কিছু ক্ষেত্রে ব্যাকপাস করছিল, আনোয়ারের সঙ্গে কিন্তু 1-1 খেলে নিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল। আজকে কিন্তু জিকসান বেশ কিছুটা ভালো লাগলো, একদম অনেক দিন বাদে জিকসানের আজকে ভালো খেলা দেখতে পেলাম। এবং হ্যাঁ, জিকসান যে গোলটা করেছে, জিকসানের গোলটারও প্রশংসা করতে হবে, সেই গোল নিয়ে পরে আসছি। এছাড়া সৌভিক চক্রবর্তী যেরকমভাবে প্রতি ম্যাচে খেলে, সৌভিক চক্রবর্তীকে আমি খারাপ বলতে পারবো না, একই রকম খেলা, কিন্তু আজকে কোথাও যেন মনে হচ্ছিল যে মিডফিল্ডের সঙ্গে যে স্ট্রাইকাররা খেলছে সেখানে কিন্তু একটা হিউজ গ্যাপ তৈরি হচ্ছিল। অন্য ম্যাচে দেখছিলাম ক্লেটন কিছুটা নিচে নেমে খেলে আসছিল, কিছুটা অ্যাটাকিং মিডিও রোলে খেলছিল, আজকে কি কারণে জানা নেই যে জোড়া স্ট্রাইকারের মতন 4-4-2-তে চলে যাচ্ছিল, বারবারই বোঝা যাচ্ছিল না, সেখানে একটা হিউজ গ্যাপ। মানে সামনের দিকে বল বাড়ালেই কিন্তু সেখানে আলবা বল পেয়ে যাচ্ছে, কোনো সময় কিন্তু অ্যালেক্সাজি এসে বল ধরে নিচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু মাঝমাঠটা ওরা বল পেয়ে যাচ্ছে, সেখান থেকে অ্যাটাকের সামনের দিকে বল কিছু যায়নি। আর প্রথম 25 থেকে 30 মিনিট তো ইস্টবেঙ্গল পুরো লং বল ওই ডিফেন্স দুটো সাইড ব্যাক যারা বল ধরছে সেখান থেকে দাও বল ওপরের দিকে তুলে, এই খেলা ভাই সেই স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে দেখতাম লং বল নির্ভর খেলা, সেই খেলা অনেকদিন বাদে আজকে দেখলাম। আজকে ওভারঅল পুরো গেম প্ল্যানিংই ভালো লাগেনি। আজকে অবশ্যই হায়দ্রাবাদ অনেক বেটার ফুটবল খেলেছে, নিঃসন্দেহে প্রত্যেকটা জায়গায় হায়দ্রাবাদ বেটার করেছে। হ্যাঁ, অন টার্গেট শট হয়তো একটা, সেখান থেকে একটা গোল এসেছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু একদম ক্লিন ফুটবল খেলেছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে এই ম্যাচটা কিন্তু একটা কঠিন ম্যাচ হবে, আমরা দেখে আসি, মানে আগেও দেখেছি যে পচা শামুকে কিন্তু পা কাটে, সেরকমই কিন্তু আজকে একটা ম্যাচ হবে। তার কারণ কি,
হায়দ্রাবাদের যেটা মাঠটা কিন্তু খুব বড় নয়, যেটা ওয়াইবিকে স্টেডিয়ামের যেরকম মাঠটা বেশ কিছুটা বড় সেরকমটা বড় নয়। তার উপর মাঠের যেরকম গ্রাউন্ড কন্ডিশন অতীব খারাপ, বল ঠিকঠাকভাবে রোল হয় না, মানে একটা অন্যরকম জায়গা, খুব চাপের ম্যাচ হবে সেই রকমভাবেই কিন্তু আজকে হয়েছে। আর আজকে কিন্তু কোনো জায়গা থেকে আমার মনে হলো অস্কারের গেম প্ল্যানিং কিছুটা হলেও আজকে ঠিকঠাক কাজ দেয়নি। কারণ যেভাবে আমরা দেখলাম হায়দ্রাবাদ 4-5টা প্লেয়ার চেঞ্জ করলো, হায়দ্রাবাদ ফুল অ্যাটাকে আসার চেষ্টা করছিল, ইস্টবেঙ্গল গোল পেয়ে গেছে। ভাই, এক গোল নিয়ে সবসময় ম্যাচ জেতা যায় না, এক গোলটা কখনো ফুটবলের জন্য সেভ নয়, অন্তত আরও একটা এক্সট্রা গোল করে রাখা যেখানে দরকার ছিল সেখানে কিছুই হয় না। সেই জায়গাতে কিন্তু অবশ্যই আরও একটা যদি গোলের জন্য ঝাঁপাতো অনেক ভালো হতো। চান্স পেয়েছে আজকে ক্লেটনের যে ফ্রি কিকটা, সেকেন্ড হাফে ক্লেটন অনেকটা বেটার করেছে। সেকেন্ড হাফে যে ক্লেটনের মানে ওই জায়গাটাই তো ক্লেটন জোন, এর আগে আমরা গত সিজনের মনে করে দেখো হায়দ্রাবাদ ম্যাচেই যেটা হোম ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল ওই জায়গা থেকেই ক্লেটন গোল করেছিল। তো ওটা ক্লেটন জোন, ওখান থেকে ক্লেটন আজকেও অন টার্গেট শট রেখেছিল, সেখান থেকে কিন্তু বল ফিরে আসার সময় সেখানে জিকসান একদম পারফেক্ট ফিনিশিং, সেখান থেকে সুন্দর গোল নিয়ে নো ডাউট ভালো গোল ছিল। কিন্তু তারপর তো আরও অ্যাটাকে যাওয়া দরকার ছিল। যেই হায়দ্রাবাদ দল লাস্ট 5টা ম্যাচ হেরেছে, যারা 25টা গোল কনসিড করেছে, সেই দলের বিরুদ্ধে মাত্র একটা গোল দিয়েই কিছুটা যেন মনে হয়েছিল যে প্লেয়াররা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। এই জায়গাটাই কিন্তু আজকে ভুগিয়েছে। আর আজকে কোরিয়ার কথা বলবো, কোরিয়া দুটো উইং খেলেছে। কোনো সময় আমরা বেশিরভাগ সময়ই দেখছিলাম প্রভাতের ওপর যেভাবে কোরিয়া চ্যালেঞ্জ করছিল, কোরিয়াকে ঘুরতে দিচ্ছিল না আজ ইস্ট বেঙ্গলের প্লেয়ার, এটা কিন্তু ভালো। কোরিয়াকে যদি হাফ টানে ঘুরতে দিত আরও চাপ হতো। কোরিয়া কিন্তু আজকে আউটস্ট্যান্ডিং খেলেছে, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। আর একবার দেখলাম কোরিয়া লালের দিকে গেল, সেই দিকেও কিন্তু কোরিয়া বেশ কিছুটা ভালো করেছে। আর যেটা ইস্ট বেঙ্গল গোল হজম করলো ভাই, ওইভাবে ম্যান ছেড়ে রেখে অনেক কিছু হয় না। আর নন্দ কোথায় ছিল তখন জানা নেই, ওখান থেকে এসে মনোজ মোহাম্মদ পিছন থেকে যেভাবে রান করে যেভাবে ফিনিশিং করেছে, দারুণ ফিনিশিং, ভালো গোল হয়েছে নিঃসন্দেহে বলতে হয়। আর রেফারি নিয়ে নতুন করে কি বলবো, প্রথমেই আমরা দেখলাম যে ডিমিকে নন্দ মনে হয় বল দিয়েছিল নাকি একটা বল দিয়েছিল, ডিমির কাছে বল ছিল, সেখানে কিন্তু অ্যালেক্সাজির বল হাতে লাগে বক্সের একদম বাইরেই, সেটা একদম পারফেক্ট হ্যান্ডবল ছিল, ফাউল দেওয়া যেত, দেওয়া হলো না সেখানে। আর যেভাবে আজকে সিলভাকে মারা হয়েছে কিছু বলার নেই, একদম ওটা পারফেক্ট। ওখান থেকে যদি একটা ফাউল বা একটা ইয়েলো কার্ড, ওটা তো রেড কার্ড অফেন্স ছিল পরিষ্কার কথায়। যারা কমেন্ট্রি করছিল তারা কিন্তু এই একই রকম জিনিস বলেছে, কিন্তু না, কিছুই নয়। আমাদের তো ইন্ডিয়ান সুপার লিগ নয়, ইন্ডিয়ান সার্কাস লিগ, আর ইস্টবেঙ্গল ম্যাচে এরকম সার্কাস একটু বেশিই দেখা যায়, আজকেও সেটা দেখা গেল। আর ওভারঅল আমি বলবো আজকে ডেভিডকে সুযোগ দেওয়া দরকার ছিল। বেঞ্চে এতগুলো প্লেয়ার রয়েছে, তারা কি মানে ওই বসে বসে গল্প করবে বলে? তাদের তো নামিয়ে একটুখানি স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারতো, নন্দকে তুলতে পারতো, নন্দকে তুলে মাঝ মাঠে প্লেয়ার যেরকম 3জন ছিল আপ ফ্রন্টে যদি ডেভিডকে ডিমির সাথে জুড়ে দেওয়া যেত অনেক ভালো হতো। আর ডিমিকে কিন্তু খেলার মধ্যে ফোকাস করতে হবে, খেলার বাদে অনেক কিছু করছে, অত হাত পা ছুঁড়ে ভাই লাভ নেই। তোমাকে গোল করার জন্য আনা হয়েছে, গোল করো, হাত পা পরে ছুঁড়বে। এই জায়গাটা আমার সত্যি কথা বলতে পার্সোনালি খুব খারাপ লেগেছে আজকে ডিমির অ্যাপ্রোচ নিয়ে। তো ওভারঅল একটা মাঝারি মানের ম্যাচ গেছে। হ্যাঁ, একটা পয়েন্ট এসেছে, একটা পয়েন্টও মূল্যবান, কিন্তু যেই ম্যাচে পারফেক্ট 3 পয়েন্ট আসতে পারতো সেই ম্যাচে 2 পয়েন্ট ফেলে আসাটা কিন্তু একটা চাপ হলো। পরবর্তী সময়ে এই চাপটা কিন্তু থাকবে। আজকে ম্যাচে 3 পয়েন্ট পেলে অনেকটা রিল্যাক্স হওয়া যেত এবং টপ 6-এর লড়াইয়ে অনেকটা ইস্টবেঙ্গল জমিয়ে দিত, কিন্তু আজকে 2 পয়েন্ট নষ্ট করাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ হয়েছে। আজকে অস্কারের পরিকল্পনা নিয়েও প্রশ্নচিহ্ন থাকতে পারে। ওভারঅল কিন্তু আজকে ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স করতে পারেনি, এটা মেনে নিতে হবে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। খেলায় আজকে কোন কোন জায়গাগুলো প্রবলেম তোমাদের মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।